কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার লন্ডনে নেওয়া হতে পারে বেগম জিয়াকে। শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিলেন ডাক্তার জুবাইদা। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে 8 দল, সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। কোনো কারণে পেছাবে না নির্বাচন। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। ভোটের আগেই লুট হওয়া সব ভারী অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পায়নি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা। এবং রাজধানীতে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। সরবরাহ সংকটে কেজিতে বাড়ছে 10 থেকে 15 টাকা। বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। পাইকারিতে কাঁচা মরিচের কেজি নেমেছে 25 টাকায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার সকালে লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেই লন্ডনে পাঠানো হবে তাকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। এদিকে দেশে পৌঁছেই এভার কেয়ারে গিয়ে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেন ডাক্তার জুবাইদা রহমান। সহকর্মীদের সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে, কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল। কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব। এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসতে পারে শনিবার। সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে, যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। এদিকে বেগম জিয়াকে বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। বিএনপি নেত্রীর চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তার জুবাইদা সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের অবনতি হলে 27 নভেম্বর সিসিউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানে তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে এভারকেয়ার থেকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডাক্তার জুবাইদা। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ ও যুক্তরাজ্যে নিতে লন্ডন থেকে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকাল 11:15টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী ডাক্তার জুবাইদা। এ সময় তাকে স্বাগত জানান বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি সহ বিএনপি নেতারা। ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল 11:15টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হন জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। জুবাইদা রহমানকে বহনকারী গাড়ির আগে পড়েছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর গাড়ি। চোখে পড়ে পুলিশের নিরাপত্তাও। বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে গাড়িবহর। বেলা 11:53 দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান।
পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে দেখতে যান চিকিৎসাধীন শাশুড়ি বেগম জিয়াকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা। ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই দেশি বিদেশি মেডিকেল টিম তারা সার্বক্ষণিকভাবে তারা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। উনি যখন সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন, আমরা আশাবাদী হয়ে উঠেছি। ডাক্তার জুবাইদা রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে, আমাদের মনে অনেক সাহস হয়েছে। 2.5 ঘন্টার বেশি সময় অবস্থানের পর বেলা 2:30টার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট মানিক মিয়া এভিনিউ হয়ে বেলা 3টার দিকে পৌঁছান ধানমন্ডির 5 নম্বর রোডের মাহবুব ভবনে। শুক্রবার ঢাকায় আসার দিনই বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে সঙ্গে নিয়ে লন্ডন যাত্রার কথা থাকলেও জুবাইদা রহমানকে ঢাকায় থাকতে হচ্ছে আরও 2-1 দিন। কারিগরি ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় পিছিয়ে যায় বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে। দিনভর উৎকণ্ঠার আরেকটি দিন পার করলো দেশের মানুষ এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি অবস্থা, সেই অবস্থা নিয়ে এই উৎকণ্ঠা। তবে কিছুক্ষণ আগে আরেকটি নতুন খবর এসেছে, সেটি হচ্ছে যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে আসার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসেনি। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল বিকেল 5টা নাগাদ এসে পৌঁছানোর কথা এবং রোববার সকালবেলা বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে মেডিকেল বোর্ড আবারও সিদ্ধান্ত নেবেন যে এই মুহূর্তে তখনকার সময় তার স্বাস্থ্যের কী অবস্থা এবং সেই শারীরিক অবস্থা জেনে এবং তারপরে তাকে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তো আজকে সকালবেলায় বেগম খালেদা জিয়া উনি যেতে না পারলেও তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা তিনি কিন্তু এসেছেন এবং এসে সরাসরি এসেছেন এবং অন্তত 2 ঘন্টার বেশি সময় তিনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং এখান থেকে বের হয়ে তিনি ধানমন্ডিতে বাসভবনে চলে গেছেন এবং সেখানেই তিনি আছেন। এছাড়াও নেতাকর্মীরা তারা এখানে উৎসুক জনতা নেতাকর্মী তারাও উৎকণ্ঠা নিয়ে এখানে ভিড় করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা আসলে নতুন কোনো ভালো খবরের অপেক্ষায় এখানে সারাদিন ভরে অপেক্ষা করছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও উপস্থিত আছে এবং বিজেপি পুলিশ সহ বেশ কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও এখানে উপস্থিত হয়ে নিরাপত্তা বলয়ে রেখেছেন এই এবারকার হাসপাতালটিকে। তো এরকম একটি অবস্থার মধ্য থেকেই দেশবাসী এবং দেশের বাইরের মানুষও অপেক্ষা করছেন একটি ভালো স্বস্তির খবরের আশায় এবং বেগম জিয়ার স্বাস্থ্যের কোনো উদ্বেগ উৎকণ্ঠা ছাড়িয়ে তিনি উন্নতি করতে পেরেছে কিনা। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হয়েছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে দোয়া শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবে কারাগারে গুরুতর অসুস্থ হন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবেই কারাগারে গুরুতর অসুস্থ হন, অথচ দেশের গণতন্ত্র উদ্ধারে তিনি জীবন উৎসর্গ করেছেন। 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও জুমার নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।
কুড়িগ্রামে বেগম জিয়ার রোগ মুক্তির বিশেষ দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিপর্যস্তকর কোনো সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন, বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সিলেট, মাদারীপুর, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে ৮ দল। গণভোট সহ ৫ দফা দাবিতে খুলনা, বরিশাল, রংপুরের পর এবার চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশ। সকাল থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে আসেন দলীয় নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয় চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘির মাঠ। শুক্রবার বিকেল ঠিক ৩টার দিকে হাত নেড়ে মঞ্চে ওঠেন জামায়াতের আমির সহ ৮ দলের নেতারা। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও কাটেনি রাজনৈতিক সংকট। মানুষ খুন করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, আবার খুন করে পালিয়েছে দলটি। আবারও কোনো ফেসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফেসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফেসিবাদকে বরদাস্ত করবে না। মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, বিজয় হবে গণ অভ্যুত্থানের শক্তির বাংলাদেশ। রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী তার একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমাজের জালেম থেকে বাংলাদেশ উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদের কবর হয়েছে, কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না নতুন বাংলাদেশে। সময় সংবাদ, চট্টগ্রাম। কোনো কারণেই পেছাবে না নির্বাচন। 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কোনো ধরনের ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে পারবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রেস সচিব আরও বলেন, তারা নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। 5 আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। মানে এই যে ভারী অস্ত্রগুলো, ভারী অস্ত্র এরকম কোনো বাইরে নাই। আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। জাতীয় নির্বাচন ও গণভোটের 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 25,105টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 8,746টি। এসব কেন্দ্রে 2 থেকে 3 জন করে অস্ত্রধারী পুলিশ মোতায়েনের কথা ভাবছে সদর দফতর। পুলিশের মুখপাত্র জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ সহ সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রে নির্বাচনে নাশকতার শঙ্কা জানিয়েছেন কোনো বিশ্লেষক। মাসুদুর রহমানের রিপোর্ট।
ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের জন্য ৪২,৭৬১টি কেন্দ্র নির্দিষ্ট করেছে ইসি। প্রকাশ হয়েছে ১২,৭৫,৯৫,১৮৩ জনের ভোটার তালিকা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসি ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে লাল বা অতি ঝুঁকিপূর্ণ ৮,৭৪৬টি, হলুদ বা ঝুঁকিপূর্ণ ১৬,৩৫৯টি, সবুজ বা সাধারণ ১৭,৬৫৬টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে ২ থেকে ৩ জন অস্ত্রধারী পুলিশ সদস্য, আর সাধারণ কেন্দ্রে থাকবে ১ জন করে। নির্বাচন কেন্দ্রগুলো কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, এখন ঝুঁকির মাত্রা অনুযায়ী সেভাবে সেখানে ফোর্স মোতায়েন করা হবে। যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে ফোর্স বেশি থাকবে, যেটা কম ঝুঁকিপূর্ণ সেখানে হয়তো বা ফোর্স কম থাকবে। ৮ বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সবচেয়ে বেশি, ঢাকায় ২,৬৭৫টি। এরপরে আছে চট্টগ্রামে ১,৪৪০টি। বিভাগের মতো মেট্রোপলিটনেও অতি ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি, ঢাকায় ৬৯৫টি, দ্বিতীয় স্থানে চট্টগ্রামে ৩১২টি। এ পর্যন্ত ৬০,০০০ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে পুলিশ। শুধু পুলিশ নয়, অন্যান্য সরকারি সংস্থা এবং গিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং জনসাধারণ সবাই যদি আমরা একসাথে একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করতে পারি, একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই সম্ভব। সারা দেশে হত্যা, ছিনতাই সহ অপরাধ বেড়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন কোনো বিশ্লেষক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদেরকে যদি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেয়া হয়, আমার মনে হয় না এমন কোনো বড় ধরনের শঙ্কা সৃষ্টি হবে। পুলিশ ছাড়াও সেনা, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৮.৫ লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি। সরকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে সাংবাদিকদের তিনি বলেন, এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা উপদেষ্টার। ২৪-এর ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি ভারত। গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে তাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার উত্তর না দিলেও গত ২৬ নভেম্বর শেখ হাসিনাকে হস্তান্তরে ঢাকার অনুরোধের বিষয়টি গণমাধ্যমে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনও ইতিবাচক সাড়া দেয়নি ভারত। বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে ৭ দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতের পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তৌহিদ হোসেন জানান, ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে, এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে আবারও জানান উপদেষ্টা। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শাতিলা শারমিন, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ফরিদপুরে ধসে পড়ল বাণিজ্যিক ভবনের একাংশ। অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক মানুষ। পাশেই চলছে বহুতল ভবন নির্মাণে পাইলিং এর কাজ। বিল্ডিং কোড না মানাই কারণ। জনগণের আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন হবে তা রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রেখে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়ার্স অফ জুলাই আয়োজনে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করে শহীদ ও আহত যোদ্ধাদের স্থায়ী আবাসস্থল ও কর্মসংস্থানের সুবিধা দিতে হবে। সবার সম্মিলিত উদ্যোগে তা সম্ভব হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সচ্ছল ব্যবসায়ীদের জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে হবে।
প্রত্যেক জেলায় যারা শহীদ পরিবার আছেন এবং জুলাই যোদ্ধা আছেন, এই দায়িত্বটা যদি আমরা ওই জেলার যারা সচ্ছল এবং যাদের এইটুকু সুযোগ আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার, আমরা যেন একসাথে এগিয়ে আসি এবং আগামীতে কিভাবে তাদের আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করব, যেন দেশ এবং জনগণের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের এজেন্ডার ঊর্ধ্বে হয়, সেটা আমরা কিভাবে একসাথে বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের আগাতে হবে। ছুটির দিনে চট্টগ্রাম, খুলনা, রংপুর ও হবিগঞ্জে সরকারি মাধ্যমিক স্কুলে নেওয়া হলো বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে ছিল স্থগিত। সন্তানদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে শিক্ষকদের এ ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান অভিভাবকরা। অন্যদিকে প্রাথমিকেও রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা সরকারি ছুটির দিন শুক্রবারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীতে বেশ কিছু সরকারি মাধ্যমিক স্কুলে পরীক্ষা নেওয়া হয়। সহকারী শিক্ষক পদকে ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে গত সোমবার ও মঙ্গলবার সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই বিষয়টি বিবেচনায় বুধবার থেকে ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সন্তানদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে শিক্ষকদের এই ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান অভিভাবকরা। রাত 11টার সময় আমার বাচ্চা জানে না যে কালকে পরীক্ষা হবে না, আমার বাচ্চার পরীক্ষার জন্য রেডি, কিন্তু দুর্ভাগ্যজনক পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা একটা নোটিশ টানা দিচ্ছে যে তাদের কর্মবিরতি। ইনিশিয়াল স্টেজে বাচ্চাদের যে প্রিপারেশন ছিল, মেন্টাল যে একটা অ্যাটেনশন ছিল, সেটা অবশ্যই এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে খুলনা নগরীর 11টি শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ, নবম ও দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়েও বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2 ডিসেম্বর বন্ধ থাকা পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই আমরা আবার পরীক্ষার হলে ফিরে এসেছি। সরকারি ছুটির দিনে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা স্কুল সহ সকল সরকারি বিদ্যালয়ের 3য় থেকে 10ম শ্রেণীর বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে শুক্র, শনিবার পরীক্ষা নেয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। 3 দিনের যে রুটিনগুলো ছিল আমাদের, সেগুলো শিডিউল টাইমে শেষ করতে হলে আমাদেরকে শুক্র, শনিবার ব্যবহার করতে হচ্ছে। এই জন্য এই কারণে শুক্র, শনিবারে পরীক্ষা চলছে। শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টি বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনাক্রমে ব্রাহ্মণবাড়িয়াও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা বসেই নেব আর কি, এই জন্য আমরা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি এখন। এদিকে বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বহুতল ভবনের পাইলিংয়ের সময় ফরিদপুরে ধসে পড়ল পাশের দোতলা ভবনের একাংশ। অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক মানুষ। বিল্ডিং কোড না মানার কারণেই এই দুর্ঘটনা বলে দাবি ক্ষতিগ্রস্ত ভবন মালিকের। পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। চলছে নতুন বহুতল ভবনের পাইলিংয়ের কাজ। হঠাৎ ধসে পড়ে পাশের দোতলা ভবনের নিচতলার দেয়াল। ফরিদপুরের নীলটুলি স্বর্ণকারপট্টি এলাকার ভবনটির একাংশ ধসে পড়ার পাশাপাশি ফাটল ধরে দোতলায়ও। ক্ষতিগ্রস্ত হয় ভবনে থাকা একটি শোরুমের মালামাল। শোরুমটির কর্মীরা বলছিলেন সকালে ফ্লোরের টাইলসে ফাটল দেখা দেয়। এই সময় ক্যাশ কাউন্টার টেবিল সরিয়ে ফেলেন তারা। এরই মধ্যে ধসে পড়ে ভবনের এক পাশ। এই সময় দ্রুত সরে যান নির্মাণ শ্রমিক ও শোরুমটির কর্মচারীরা। তাদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় পার্শ্ববর্তী ভবন সংলগ্ন কোনো নিরাপত্তা ব্যবস্থা না রাখায় হয় দুর্ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে এ বিষয়ে নির্মাণাধীন ভবন মালিক কিংবা পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সময় সংবাদ, ফরিদপুরে বেপরোয়া গতির বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার একই পরিবারের 3 জন সহ 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশু সহ আরও 3 জন। অন্যদিকে চুয়াডাঙ্গার পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী যুবকের।
ফরিদপুরের ভাঙা থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাটি চুমুরদি ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 4 যাত্রীর মৃত্যু হয়। আহত হন শিশুসহ 3 জন। হতাহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবহন অটো ছেঁচড়াইয়া নিয়ে এদিকে আইছে রং সাইড আইছে পরিবহনে মারি দিয়েছে অটোরে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। পালিয়ে গেছে চালক ও হেলপার। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। ড্রাইভার চালক পালিয়ে গেছে, আটক করা সম্ভব হয়নি, আর এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামে আবুল কালাম আজাদ নামে এক বাইসাইকেল আরোহী জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান চাপা দিলে আহত হয় সে। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মিরন আহমেদ, সময় সংবাদ। মাগুরায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার কুল্লিয়া গ্রামে জাহার মোল্লা ও বাকিয়ার মোল্লা সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে বাকিয়ার কয়েকজন সমর্থক স্থানীয় বাজারে যাচ্ছিল। এ সময় জাহারের লোকজন তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন অন্তত 50 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। ভারতে পুতিনকে গার্ড অব অনার। দিল্লির ওপর বাড়তি শুল্ক আরোপ ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ। দাবি রুশ প্রেসিডেন্টের। দেখা করতে না দেওয়ার অভিযোগ রাহুলের। রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। তবে কাঁচামরিচের দাম কমেছে, পাইকারিতে বিক্রি হচ্ছে 25 টাকায়। এদিকে সরকারের হুঁশিয়ার উপেক্ষা করে রাজধানীর বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। গেল মাসের মতোই ডিসেম্বরের শুরুতেও আবার রাজধানীতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ঠেকেছে 140 থেকে 150 টাকায়। এতে ভোক্তারা ক্ষোভ জানালেও বিক্রেতাদের দাবি সরবরাহ সংকটে পড়েছে বাজার। আগের দিন 550 টাকা বালা বেচছি, পরে 600 টাকা বালা চাইছি, এরা তো অবাক হয়ে যায়। মোকামে বাড়তি, মোকামে মাল শর্ট, এখন বাড়তি হবে একটু। এফোর্ডেবিলিটির বাইরে 150 টাকা 140 টাকা করে পেঁয়াজ। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলেও কারওয়ান বাজারে কাঁচামরিচের দাম কমেছে। গেল সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, পাইকারিতে তা এখন 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে শিম সহ বিভিন্ন ধরনের সবজি। গত সপ্তাহে বেচি 70-80 টাকা, এই সপ্তাহ তোমার দাম একদম আমদানি বেশি হয়ে গেছে, কৃষকের ফলন বাড়ছে। এই সপ্তাহ 30 টাকা 25 টাকা। জনগণ খুশি, ব্যবসায়িক নুন বাজার, ব্যবসায়ীর লস। শীতকালীন সবজি 10 থেকে 20 টাকা কমছে এই সপ্তাহে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাজারে আমদানি করা ভোজ্য তেলের দাম বাড়ালে বুধবার উপদেষ্টার এমন হুঁশিয়ারি দেওয়ার একদিন পর কারওয়ান বাজারে বাড়তি দামেই সয়াবিন তেল বিক্রির কথা জানান ক্রেতা বিক্রেতা। তেলের বাজারে নতুন করে আবার 8 টাকা লিটার বাড়ছে, সর্ব ভালো আছে। আগে আমরা 1 লিটার বিক্রি করতাম 189, এখন বিক্রি করি 195, 96। তবে কিছুটা কমেছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে 10 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 150 টাকায়, আর সোনালী বিক্রি হচ্ছে 250 টাকায়। স্থিতিশীল রয়েছে মাছের বাজার। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকা বিভাগের খবর। গাজীপুরের বস্তিগুলো ঘিরে গড়ে উঠেছে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন সহ সব ধরনের নেশাদ্রব্য। দিনরাত পাহারা বসিয়ে চলছে রমরমাই কারবার। পুলিশ মাদক কারবারের তালিকা প্রস্তুত করলেও প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতার কারণে সুফল মিলছে না। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। প্রকাশ্যে মাদক সেবনের এই দৃশ্য গাজীপুরের টঙ্গী পূর্ব থানার 100 মিটারের মধ্যে। দিন নেই রাত নেই, 24 ঘন্টায় এই দৃশ্যের দেখা মেলে টঙ্গীর অলিগলিতে।
শুধু মাদক সেবন নয়, টঙ্গী এখন দেশের সবচেয়ে বড় মাদকের বাজারে পরিণত হয়েছে। গাজীপুর শহরে মোট 30টি বস্তির মধ্যে টঙ্গীতেই রয়েছে 19টি। আর এসব বস্তি পরিণত হয়েছে রমরমা কারবারের হটস্পটে। গাজীপুরের মধ্যে যে কটি মাদকের বাজার রয়েছে তার মধ্যে এই মাজার বস্তি অন্যতম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হওয়ায় দেশের যে কোনো প্রান্ত থেকে লোকজন এসে এখান থেকে মাদক নিয়ে আবার এই পথ ধরেই চলে যায়। এখানকার মাদক কারবারিরা এতটাই বেপরোয়া যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর ভেতরে ঢোকার সাহস পায় না। বস্তির প্রবেশ মুখেই মাদক ব্যবসায়ীদের নিজস্ব সিসিটিভি ক্যামেরায় থাকে 24 ঘন্টার নজরদারি। বসানো হয়েছে কয়েক স্তরের তথ্য সরবরাহ ব্যবস্থা। গোপন কোড মেলাতে পারলেই পাওয়া যায় সেই অন্ধকার জগতের প্রবেশাধিকার। বছরখানেক আগে যৌথ বাহিনীর অভিযানে মেলে এর প্রমাণ। এরপর অভিযানে গেলে হামলার হাত থেকে রক্ষা পায়নি খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রতিদিন ভয়াবহ চিন্তার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এগুলো বেশিরভাগই হচ্ছে মাদকসেবী। ওরাই চুরি করে, ছিনতাই করে, কারণ নেশা টাকা জোগাড় করার জন্য। প্রকাশ্যে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলেও সম্প্রতি এই অপরাধীদের তালিকা তৈরি করেছে পুলিশ। আমরা একদিক দিয়ে কচুরিপানা নিষ্কাশন করছি, আবার আরেক দিক দিয়ে কচুরিপানা উৎপাদন হচ্ছে। 22% লোক গাজীপুরের লোকাল, আর 78% লোক হলো এই বাকি 63টা জেলার। ভাসমান লোকের একটা সমস্যা যেটা হয়, তাদেরকে একটা অপরাধ করে সে পুলিশ যখন তাকে আটক করার চেষ্টা করে, সেই মুহূর্তের মধ্যে সে অন্য জায়গায় শিফট করে চলে যায়। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বদলে দিয়েছে এই এলাকার মাদক ব্যবসার ধরনও। সড়ক, নৌ আর রেলপথ ব্যবহার করে প্রায় প্রতিদিনই মাদক ঢুকছে টঙ্গীতে। এরপর ছড়িয়ে পড়ে পুরো জেলাসহ দেশ জুড়ে। ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু মাদক নিয়ন্ত্রণে তেমন কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। এটা অত্যন্ত হতাশার। এরই মধ্যে মেট্রোপলিটন এলাকার প্রায় 3000 মাদক ব্যবসায়ীর তালিকা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আর বছরে এখানে বেচাকেনা হয় কয়েকশো কোটি টাকার মাদক। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি আত্মীয় স্বজনরা। সকালে শিবগঞ্জ কিরণগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর সহায়তায় মরদেহ দেখানো হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মালদা জেলার ফণী বেগম মারা যান। সংবাদ পেয়ে তার ছোট ভাই রহমান মরদেহ দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। পরে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। দেশের বাইরের খবর। ভারত সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ওপর ওয়াশিংটনের বাড়তি শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন পুতিন। এদিকে বিরোধীদের সঙ্গে পুতিনকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 2 দিনের ভারত সফর বেশ ব্যস্ততার মধ্য দিয়ে পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান পুতিন। পরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। 2 দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। ইউক্রেন যুদ্ধও উঠে আসে আলোচনায়। বিকেলে ভারত মণ্ডপে ভারত রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন রুশ প্রেসিডেন্ট। শিল্প, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা উৎপাদন ও নতুন বাণিজ্য রুট সবই আলোচনায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপর বড় শিল্প প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেবেন পুতিন। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া রাষ্ট্রীয় নৈশভোজ সভায় যোগ দেবেন তিনি। রাতেই মস্কোর উদ্দেশ্যে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট। এদিকে বিরোধী দলগুলোকে বিদেশি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, নরেন্দ্র মোদী আর তার প্রশাসন নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই এমনটা করছেন। আর এই চর্চার কারণে ভারতের প্রচলিত গণতান্ত্রিক পরম্পরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।